হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর যে তাপ চ্যাপ্টারটা রয়েছে সেই তাপ চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করব ডিটেলসে, এবং তার সাথে সাথে দেখব কী কী পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, কী কী ধরনের হতে পারে কোশ্চেন। ঠিক আছে, আজকে আমাদের যে মেন লক্ষ্য থাকবে সেটা হচ্ছে যে ক্যালোরিমিটার নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো শুরু করি। আমাদের যে মেন টপিক সেটা হচ্ছে কি তাপ। তো প্রথমেই আমাদের প্রশ্ন হচ্ছে যে তাপ কী। ঠিক আছে, প্রথমেই প্রশ্ন হচ্ছে যে তাপ কী বা তাপ কাকে বলা হয়। তো তাপ কাকে বলা হয়, দেখো আমরা কি করি, যখন আমরা কোনো ঠান্ডা বস্তুকে গরম করি তখন কি হয়, ধরে নাও এটা হচ্ছে কি একটা কি জল রাখা আছে, জলটাকে যখন আমরা কি করি গরম করি। ঠিক আছে, গরম করলে পরে কি হবে, সেটার মধ্যে সেটার জলটা ফুটতে শুরু করবে বা বাষ্পের সৃষ্টি হবে, তাই তো। সেটা থেকে কী হবে, বাষ্পের সৃষ্টি হবে। তাহলে এই যে বাষ্পের সৃষ্টি হচ্ছে, কেন বাষ্পের সৃষ্টি হচ্ছে, এর পেছনে আদি যুগের মানুষরা যেটা বলতো সেটা যদি আমরা দেখি এক নজর, তাহলে তারা কি বলেছিল, তারা বলেছিল যে এই যে তাপ হচ্ছে কি একটা বাহ্যিক কারণ। ঠিক আছে, বাহ্যিক কারণ। এবার বাহ্যিক কারণ বলতে গেলে কি বোঝাচ্ছে, বাহ্যিক কারণ বলতে গেলে বোঝাচ্ছে যে এই যে তাপ কি এই কারণটা দেব তবেই কী হবে, আমি ফল হিসাবে কী হচ্ছে গরম হবে, অর্থাৎ এই যে জলটা ঠান্ডা ছিল সেটা কী হবে গরম হবে। কি এই তাপ যখন আমি দেব, অর্থাৎ তাপটাই হচ্ছে কারণ। কিসের কারণ, শীতল বস্তু। ঠিক আছে, শীতল বস্তু গরম হওয়ার কারণ আর কি, এটাই হচ্ছে কি কারণ। কিসের কারণ, গরম বস্তু শীতল হওয়ার কারণ। ঠিক আছে, অর্থাৎ যদি আমি এটা থেকে কি করি, তাপটাকে তুলে নিই। ঠিক আছে, কি এখান থেকে যদি আমি মাইনাস তাপ করি তাহলে কি হবে, এটা পাবো। ঠিক আছে, গরম বস্তু শীতল হবে, আর শীতল বস্তু কী হচ্ছে গরম হচ্ছে যদি আমি তাপটা যোগ করি। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি আমি যোগ করি তাপটাকে, তাহলে সেটা কী হবে, গরম হবে। ঠিক আছে, তো এটাই কী ছিল, আদি যুগের ধারণা ছিল। অর্থাৎ তাপ হচ্ছে কি একটা বাহ্যিক কারণ, কি আদি যুগের যে সংজ্ঞা থেকে আমরা জানতে পারি সেটা হচ্ছে যে এটা। তো এখন যদি আমরা দেখতে চাই তো দেখবে যে আগেকার দিনে যে ইঞ্জিনগুলো ছিল, অর্থাৎ রেল লাইনের বলো বা বিভিন্ন রকমের ডিজেল চালিত ইঞ্জিন বলো, ঠিক আছে, সেইগুলো কীভাবে চলতো, সেইগুলো তাপের সাহায্যে চলতো, তাই তো। এবার তাপ কীভাবে, তোমরা অনেক সময় দেখেছো যে রেল লাইন বা রেলগাড়িগুলো হয়, ঠিক আছে, ট্রেনগুলো যেগুলো হয় আদি যুগে, ঠিক আছে, সেগুলো কিসে চলতো, সেগুলো কয়লাতে চলতো, তাই তো। এবার কয়লা তো সেটাকে চালাবে না, কয়লা কি সেটাকে চালাবে, কয়লা কি করবে, কয়লা থেকে আমরা কি পাবো, তাপ পাবো। সেই তাপটাই কি করবে, ট্রেনটাকে গতি দেবে। ঠিক আছে, অর্থাৎ এটাই হচ্ছে কি গতি পাচ্ছে, অর্থাৎ এখানে আমাদের কি সৃষ্টি হচ্ছে, গতিশক্তি সৃষ্টি হচ্ছে, তাই তো। গতির দরুন কি সৃষ্টি হয়, যে এনার্জিটার কারণে কি হচ্ছে গতি সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা কি বলি, গতিশক্তি বলি। তাহলে এখানে আমাদের যে আদি যুগের ট্রেনগুলো ছিল সেগুলোতে কি হচ্ছে, কয়লা পুড়িয়ে কি করা হতো, তাপ উৎপন্ন করে সেখান থেকে যে ইঞ্জিন চলছে, অর্থাৎ ট্রেনের যে ইঞ্জিনটা ছিল, অর্থাৎ ট্রেনের ইঞ্জিনটা সক্রিয় হচ্ছে। ঠিক আছে, ইঞ্জিন সক্রিয়, সেই ইঞ্জিন সক্রিয় হওয়ার পরে সেটা কী হচ্ছে, ট্রেনটা চলতে থাকছে। তো এখানে আমি দেখতে পেলাম যে অ্যাকচুয়ালি ট্রেনটাকে চালাচ্ছে কে, তাপটাই চালাচ্ছে, তাই তো। যদি তাপটা না পেতাম তাহলে কী হতো না, ট্রেনটা চলতো না। তাহলে এখানে দেখো যে এই ট্রেনটা কিছু কার্য করার সামর্থ্য অর্জন করছে কখন, যখন আমি তাপ দিচ্ছি তখন, তাই তো। ভালো করে শোনো, এই ট্রেনটা কার্য করার সামর্থ্য কখন লাভ করছে, যখন আমি তাপ দিচ্ছি। তাহলে আমরা কি জানি যে কার্য করার সামর্থ্য যেটা হয়, ঠিক আছে, কার্য করার সামর্থ্যকে কি বলা হয়, সামর্থ্যকে তোমরা সবাই জানো যে সেটাকে কী বলা হয়, শক্তি বলা হয়, তাই তো। অর্থাৎ আমরা কি বলতে পারি, তাপটাকে কি আমরা শক্তি বলতে পারি, ভালো করে দেখো, তাপটাকে কি আমরা শক্তি বলতে পারি। আরেকবার বলছি, দেখো এই ট্রেনটা কীভাবে চললো, আদি যুগে যে ট্রেনটা, এখন আমরা কি করছি ইলেকট্রিকের ট্রেন হয়ে গেছে। তো আদি যুগের ট্রেনটা যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে, সেইটা থেকে আমরা কি করছি, কয়লা দিয়ে সেটার একটা কম্পার্টমেন্ট তৈরি করা হয়েছে, যেটাতে কি থাকে, জ্বালানি থাকে। তো কয়লাটাকে পুড়িয়ে আমরা কি করছি, তাপ উৎপন্ন করছি। তাহলে ট্রেনটা এই যে ট্রেনটার কিছু কার্য করার সামর্থ্য, এটা কি স্থির ছিল, সে কোনো কার্য করছিল না, সেইটা গতিশক্তি লাভ করলো। তার ট্রেনটা কিছু কার্য করার সামর্থ্য লাভ করলো কখন,
যখন আমি তাপ দিলাম, তাহলে এই তাপটাই হচ্ছে গিয়ে কার্য করার মানে যে সামর্থ্য তার কারণ। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি, তাপটাকে আমরা শক্তি বলতে পারি, এনার্জি বলতে পারি না পারি না? এনার্জি বলতে পারি। তাহলে তাপ হচ্ছে কি একটা শক্তি, ঠিক আছে, যার ফলে কি হচ্ছে, কোনো একটা বস্তু যদি আমি নিই, সেই বস্তুটা কী হবে, গরম হবে, যেটা তুলে নিলে পরে কী হবে, সেই গরম বস্তুটা শীতল হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে আমরা বলতে পারি। তাহলে এখানে দেখো, যদি আমরা অন্য একটা এক্সাম্পল নিয়ে নিই, ধরে না অন্য একটা এক্সাম্পল বলতে গেলে তুমি ডিজেল ইঞ্জিন, তোমরা সবাই দেখেছো যে ডিজেল দিয়ে যে ইঞ্জিনগুলো চলে, ঠিক আছে, ডিজেল ইঞ্জিন। তো ডিজেল ইঞ্জিন যেগুলো হচ্ছে সেগুলো কীভাবে চলে, সেখানে আমাদের ডিজেল থাকে, তাই তো, ডিজেল, সেটাকে পোড়ানো হয়, পোড়ানোর পরে কি হবে, সেটা থেকে আমরা তাপ পাবো, সেই তাপটাই কি করবে, এই ডিজেল চালিত ইঞ্জিনটাকে সক্রিয় করবে। ঠিক আছে, ইঞ্জিন সক্রিয় হবে এবং সেটা চলতে শুরু করবে, ইঞ্জিন সক্রিয় হবে এবং সেটা গতিশক্তি লাভ করবে, তাই তো, গতিশক্তি লাভ করবে, অর্থাৎ সেটা চলতে শুরু করবে, ইঞ্জিনটা চলতে শুরু করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ইঞ্জিনটাকে চালাচ্ছে কে, তাপটাই। তাহলে তাপটা কি হচ্ছে, একটা শক্তি, শক্তি যদি না হতো তাহলে এই ইঞ্জিনটা কার্যকর সামর্থ্য লাভ করতো না। তাহলে কার্যকরের সামর্থ্য লাভ করছে, তার মানে কি তাপ হচ্ছে কি একটা শক্তি। তাহলে এভাবে আমরা বলতে পারি। তো আশা করি ক্লিয়ার হয়েছে যে তাপ কি, তাপ হচ্ছে কি একটা শক্তি, যার সাহায্যে আমরা কি করতে পারি, বিভিন্ন রকমের যন্ত্রপাতি চালাতে পারি, তাই তো। তাহলে এই যে তাপের যদি আমরা সংজ্ঞা হিসাবে লিখি, তাহলে তাপটাকে আমরা সংজ্ঞা হিসাবে যদি আমরা বলতে চাই, তাহলে কীভাবে বলতে পারি, দেখো এখানে আমি শুধুমাত্র দুটো ওয়ার্ড অ্যাড করব, তাহলে সংজ্ঞাটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তাপ হচ্ছে কি, তাপ এটাই সংজ্ঞা ধরে নাও, তাপ এক প্রকার শক্তি। ঠিক আছে, তাপ এক প্রকার শক্তি, যা কোনো বস্তুকে গরম, কোনো বস্তু ধরে নাও, কোনো বস্তু গরম হবে তাপ প্রয়োগে, কোনো বস্তু গরম হবে তাপ প্রয়োগে, আর কী হবে, শীতল হবে তাপ বর্জন করলে, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, তাপ হচ্ছে কি একটা শক্তি, কোনো বস্তু থেকে যদি কোনো বস্তুকে যদি আমি গরম করি, তাহলে গরম করতে গেলে কি করতে হবে, গরম হবে তখনই যখন আমি তাপ প্রয়োগ করব, আর শীতল হবে তখন যখন আমি তাপটাকে বর্জন করে নেব, অর্থাৎ সেই বস্তু থেকে বর্জন করে নেব। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখব উষ্ণতা কী। ঠিক আছে, তো এখানে তোমাকে যদি জিজ্ঞেস করে, প্রশ্ন হচ্ছে কি, যদি জিজ্ঞেস করে যে তাপ একটা শক্তি, এটা তুমি ব্যাখ্যা করো, তাহলে কি বলবে, যে আদিকালে এই যেটা লিখেছে এভাবে তুমি লিখতে পারো, শুধুমাত্র কথাই লিখে দেবে কি, আদিকালে যে সমস্ত ট্রেনগুলো ছিল সেগুলো কিসের সাহায্যে চলতো, কয়লার সাহায্যে চলতো, সেই কয়লাটা পুড়িয়ে সেখান থেকে তাপ উৎপন্ন করা হতো, সেই তাপ উৎপন্ন হওয়ার ফলে সেই ইঞ্জিনটা সক্রিয় হয়ে কী হতো, ইঞ্জিনটা মানে কি সক্রিয় হচ্ছে, সক্রিয় হওয়ার পরে কি ইঞ্জিনটা কার্যকরের সামর্থ্য লাভ করছে, অর্থাৎ গতিশক্তি অর্জন করছে, গতিশক্তি অর্জন করার ফলে ট্রেনটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই ট্রেনটা কার্য করার কিছু সামর্থ্য অর্জন করেছে তাপের কারণে, অতএব আমরা বলতে পারি যে তাপ মানে কি, তাপ হচ্ছে কি একটা শক্তি। ঠিক আছে, এভাবে আমরা বলতে পারবো। শুধুমাত্র কী করবে, মানে কি ফাঁকা জায়গাতে তুমি 2-4টে ওয়ার্ড যুক্ত করে দেবে, বা তুমি এইটাকেও ডাইরেক্ট লিখে দিতে পারো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখবো যে উষ্ণতা কী জিনিস, তাপ আর উষ্ণতার মধ্যে কি পার্থক্য আছে। উষ্ণতা যদি আমরা বলি, তাহলে উষ্ণতা হচ্ছে কি একটা অবস্থা, কিসের অবস্থা, আমরা জানি যে পদার্থ মানে কি, পদার্থ কয় রকমের, পদার্থ হচ্ছে কি আমরা জানি 3 রকমের হয়। কি হয়, একটা হচ্ছে এই কঠিন পদার্থ, একটা তরল পদার্থ, একটা গ্যাসীয় পদার্থ, তাই তো। তাহলে এই যে যদি আমরা উষ্ণতা দেখি, তাহলে উষ্ণতা হচ্ছে কি মানে কি পদার্থের এমন একটা অবস্থা, বা কোনো একটা বস্তু যদি আমি নিই, তাহলে বস্তুর এমন একটা অবস্থা যেটা কি করবে, যদি আমরা উষ্ণতা দেখি, ঠিক আছে, উষ্ণতা বা টেম্পারেচার যেটা আমরা বলি, তাহলে দেখো যে উষ্ণতা হচ্ছে মানে কি কোনো একটা বস্তু যদি আমি নিই, তাহলে উষ্ণতা হচ্ছে কি, আমি সেটাই বলবো
বা সেই বস্তুটার এমন একটা তাপীয় অবস্থা যেটা কি করবে, অন্য কোনো বস্তুকে তাপ দেবে না গ্রহণ করবে সেটা প্রকাশ করবে। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে কি বস্তুর এমন একটা তাপীয় অবস্থা। ঠিক আছে, তাপীয় অবস্থা যার সাহায্যে এই যে বস্তুটা আমি নিয়েছি ওই বস্তু অন্য কোনো বস্তুকে তাপ দেবে না গ্রহণ করবে সেটা প্রকাশ পায়। ঠিক আছে, তাহলে দেখো কোনো একটা বস্তু ধরে নাও, এটা হচ্ছে কি একটা বস্তু ধরে নাও। ঠিক আছে, এর উষ্ণতা হচ্ছে কি টি। তাহলে এই যে টি, এখানে যদি আমি পাশে যদি কোনো একটা বস্তু রাখি, এর উষ্ণতা যদি আমি ধরে নিলাম T1 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এই যে বস্তুটা, এই বস্তুটার উষ্ণতা বলতে কি বোঝাবে, এমন একটা অবস্থা বোঝাচ্ছে, মানে কি এই বস্তুটার এমন একটা অবস্থা, এর উষ্ণতা একে দেবে বা এখান থেকে গ্রহণ করবে। ঠিক আছে, সেটা প্রকাশ করবে যেটা, সেটাকে আমি কি বলবো, উষ্ণতা বলবো। ঠিক আছে, টেম্পারেচার বলবো। অর্থাৎ এই টেম্পারেচারই আমাকে প্রকাশ করবে কি, টেম্পারেচার। এটা থেকে ধরে নাও যে এর টেম্পারেচার বেশি হচ্ছে কি বির তুলনায়, তাহলে কি হবে, টেম্পারেচার এ থেকে বিতে যাবে, তাই তো, এটা হবে। যদি ধরে নাও যে বি বেশি হয়ে গেল এর তুলনায়, তাহলে কি হবে, বি থেকে এতে টেম্পারেচার দেওয়া যাবে। তো এটাই হচ্ছে কি উষ্ণতা, অর্থাৎ তাপীয় অবস্থা। উষ্ণতা হচ্ছে কি একটা তাপীয় অবস্থা, যেটার সাহায্যে কী হবে, অন্য কোনো বস্তুকে তাপ দেবে না অন্য কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করবে, সেটা আমরা বুঝতে পারি কার সাহায্যে, উষ্ণতার সাহায্যে। ঠিক আছে, তো উষ্ণতা হচ্ছে কি একটা অবস্থা, বুঝতে পেরেছো? তাহলে উষ্ণতা হচ্ছে কি একটা অবস্থা। এরপরে আমরা দেখব যে তাপের প্রভাব কী কী পড়ে। ঠিক আছে, তাপের যদি আমরা প্রভাব দেখি, তো আশা করি উষ্ণতাটা বুঝতে পেরেছো। এরপরে আমরা তাপের প্রভাবগুলো দেখব। তাপের প্রভাবগুলোর মধ্যে আমাদের উষ্ণতাটা মানে একটা আসবে, উষ্ণতা কীভাবে কমবে বাড়বে, তাপ প্রয়োগের ফলে উষ্ণতা কীভাবে ডিপেন্ড করবে, সেটা যদি আমরা দেখি, তাহলে হেডিং এবার আমরা দেখব কি তাপের প্রভাব। প্রথম যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন। তোমরা বলো যে উষ্ণতার পরিবর্তন কখন হবে, উষ্ণতার পরিবর্তন। তাপের প্রভাব বলতে গেলে কি বোঝায়, যদি আমরা বলি তাপ প্রয়োগ করলে পরে মানে কোন কোন জিনিস প্রভাবিত হয়। আমরা সবাই জানি যে কিছু কিছু বিক্রিয়া আছে, যেমন কার্বন, অক্সিজেন, যদি আমরা তাপ না দিই তাহলে কি হবে না, সেটা থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না, তাই তো, তাপ প্রয়োজন হবে। তাহলে এখানে আমাদের তাপ যেমন লাগছে, এটা কি একটা সাধারণ একদম সিম্পল এক্সাম্পল ধরে নাও, এটা কি হচ্ছে কার্বন বলতে গেলে কোনো একটা জ্বালানি ধরে নাও, জ্বালানির মধ্যে কী থাকে, আমাদের কার্বন থাকে। তো কার্বন যদি আমরা নিই, তাহলে কার্বনকে কী করছি, অক্সিজেনের সংস্পর্শে এনে পোড়াচ্ছি, তাই তো। তাহলে পোড়াচ্ছি কীভাবে, কোনো একটা কার্বন বা জ্বালানি যদি পড়ে থাকে, তাহলে সেটা কি, অক্সিজেনটা আমাদের আশেপাশে রয়েছে, সেটা কি সংস্পর্শে এসে জ্বলতে শুরু করে, তাহলে কি আমাদের ঘরবাড়ির সমস্ত কিছু জ্বলে যেত। মানে কি যেগুলো কাঠ দিয়ে বানানো বা মানে কি কম জ্বালানি দিয়ে বানানো, সেগুলো সবগুলো কি পুড়ে যেত। তাহলে তেমনটা হয় না, তার কারণ হচ্ছে কি, এইটা বিক্রিয়াটা ঘটতে গেলে পরে আমাকে কী করতে হবে, তাপ দিতে হবে। তাহলে কিছু কিছু জিনিস, অর্থাৎ তাপ দিলে পরে সেটা এই বিক্রিয়াটাতে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আবার কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো থেকে তাপ দিলে পরে তবে বিক্রিয়াটা সক্রিয় হবে। তাহলে এখানে হচ্ছে কি প্রভাব বলতে গেলে কি বোঝাবে, প্রভাব হচ্ছে কি তাপ প্রয়োগ করলে পরে কি কি পরিবর্তন হবে। ঠিক আছে, অর্থাৎ তাপের উপর কে কে নির্ভর করবে সেইটা। তাহলে প্রথম যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে যে উষ্ণতা পরিবর্তন। তাহলে উষ্ণতা কীভাবে পরিবর্তন হয় যদি আমরা দেখি, তাহলে দেখো যে উষ্ণতা কোনো একটা শীতল বস্তু, প্রথম যে এক্সাম্পলটা নিয়েছিলাম, ধরে নাও এটা জল আছে। ঠিক আছে, জলকে তুমি তাপ দাও, তাপ দিলে পরে কী হবে, সেটা বাষ্প হবে, তাই তো, বাষ্প তৈরি হবে।
তাহলে এখানে কি হচ্ছে, উষ্ণতার পরিবর্তন হচ্ছে, তাই তো। তাহলে তাপ দিলে পরে কি হচ্ছে, উষ্ণতার পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, উষ্ণতার পরিবর্তন অর্থাৎ তাপের উপর নির্ভর করছে। তাপ যত বেশি মানে কি, তাপ যত বেশি প্রয়োগ করব, মানে কি তাপ বেশি হলে পরে কী হবে, উষ্ণতা আমাদের বেশি হবে, তাই তো। সেই বস্তু উষ্ণ হবে বেশি। তাপ কমিয়ে দিলে পরে কী হবে, সেটার উষ্ণতা কমে যাবে। তাপ কমিয়ে দাও, উষ্ণতা কী হবে, কমে যাবে, তাই তো। তার মানে কি, তুমি এখান থেকে যদি মাইনাস তাপ করে দাও, মানে কি তাপটা যদি তুলে নাও, তাহলে কী হবে, এর টেম্পারেচার কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। যদি তুমি প্লাস তাপ করো, তাহলে কী হবে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে কি আমাদের প্রথম পয়েন্টটা। তাহলে উষ্ণতার পরিবর্তন, তাহলে উষ্ণতার পরিবর্তন কীভাবে হচ্ছে বুঝতে পেরেছ। এরপরে সেকেন্ড যে পয়েন্টটা আমাদের আসবে, তাপের উপর প্রভাব, অর্থাৎ সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন আমরা কি জানি যে তিনটে অবস্থা পাই, ঠিক আছে। কী কী পাই, একটা হচ্ছে কি কঠিন, একটা হচ্ছে কি তরল, একটা হচ্ছে কি গ্যাসীয়। তাহলে অবস্থা পরিবর্তন, কঠিন যদি আমি নিই, কঠিন, তরল আর গ্যাসীয়, ঠিক আছে। তো প্রথমে যদি আমি কঠিন অর্থাৎ ধরে নাও বরফ নাও, ঠিক আছে, বরফ তরল হিসাবে কী পাবো, আমি জল পাবো, আর গ্যাস হিসাবে কী পাবো, আমি বাষ্প পাবো, তাই তো। এটা হচ্ছে কি একটা খুব সিম্পল এক্সাম্পল। তাহলে অবস্থার পরিবর্তন হবে, দেখো তাপ তুমি প্রয়োগ করো, প্লাস তাপ দাও, তাপ প্রয়োগ করছো, কী হচ্ছে, বরফটা জলে পরিণত হচ্ছে। আবার প্লাস তাপ দাও, কী হচ্ছে, বাষ্পের সৃষ্টি হচ্ছে। মাইনাস তাপ করো, মানে কি তাপ তুলে নাও। মাইনাস বলতে গেলে কি, তুমি এখান থেকে তাপটাকে বাইরে বার করছো, ঠিক আছে। অর্থাৎ এই যে মাইনাস করার মানে হচ্ছে কি, বাষ্প থেকে তুমি তাপটা তুলে নিচ্ছ, তুলে নিলে পরে কী হবে, সেটা আবার জলে পরিণত হবে। সেই জলটাকে যদি আরও শীতল করো, ঠিক আছে, মানে যে তাপটা যদি আরও তুলে নাও, তাহলে কী হবে, সেটা আবার বরফে পরিণত হবে। তো এখানে দেখো অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে অবস্থার পরিবর্তন কার উপর ডিপেন্ড করছে, তাপের উপর ডিপেন্ড করছে। তাহলে তাপ প্রয়োগ করে আমরা কী করতে পারি, অবস্থার পরিবর্তন করতে পারি। তাহলে অবস্থার পরিবর্তনের উপর কার মানে কি প্রভাবটা রয়েছে, কার, তাপের প্রভাবটা রয়েছে। এরপরে দেখো যে এখানে যদি আমরা আরেকটা পয়েন্ট দেখি, তাহলে এখানে দেখো যে যদি আমরা 3 নম্বর পয়েন্টটা দেখি, বরফ আর জল নিলাম, ঠিক আছে। বরফ থেকে কী হচ্ছে, জল তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা দেখলাম যে এখানে যখন আমরা তাপ দিচ্ছি, এই চিহ্নটার মানে হচ্ছে কি তাপ দেওয়া, ঠিক আছে। অর্থাৎ এরকম সাইনটা, অর্থাৎ ডেল্টা সাইন দিয়ে তাপটাকে বোঝায়। তাহলে এই যে বরফ থেকে জল তৈরি হলো, তাপ দিলাম, তারপরে বা আমি এখানে তাপ লিখে দিচ্ছি, তাপ দেওয়া হলো, জল তৈরি হলো। বরফের তুলনায় জলের আয়তন কম না বেশি? আমরা জানি যে জলের আয়তন কি হয়, জলের আয়তন কম হয় বরফের তুলনায়, তাই তো। অর্থাৎ এখানে দেখো যে আয়তনের পরিবর্তন হচ্ছে না, বরফের আয়তন কম, বরফের আয়তন বেশি, জলের আয়তন কি হচ্ছে, কম হচ্ছে। যদি তুমি 1 লিটারের একটা বোতলে জল রাখো, ঠিক আছে, 1 লিটারের জলের তুলনায় কী হবে, যদি তুমি বরফ রাখো, তাহলে বরফের আয়তন কী হবে, বেশি হবে, ঠিক আছে। জলের আয়তন কি হয়, কম, তাই তো। আর বরফের আয়তন বেশি, ঠিক আছে। অর্থাৎ আমরা কখন বুঝতে পারবো, যখন ধরে না এক বোতল জল যখন রাখবে ফ্রিজে রেখে দেবে, ফ্রিজে রাখার পরে সেটা যখন বরফে পরিণত হবে, 1 বোতল যদি রেখে দাও, তাহলে কী হবে, বোতলটা ফেটে যাবে। কারণ যখন জলের যে মলিকুলগুলো থাকে, সেই মলিকুলগুলো পাশাপাশিভাবে থাকে। যখন সেটা বরফে পরিণত হয়ে যায়, তখন মলিকুলগুলো কী হয়ে যায়, একটা আরেকটার সাথে যুক্ত হয়ে যায়। যুক্ত হলে পরে কী হয়, ফাঁকা স্থানের সংখ্যা বেড়ে যায়। যখন উঁচু ক্লাসে উঠবে, তখন ওর গঠনটা যখন দেখবে, তখন কী হচ্ছে, একটা আরেকটার স্ট্রাকচারটা যখন, মানে কি ধরে নাও জলের কণাগুলি রয়েছে, এটা ধরে নাও জলের কণা, এর সাথে আরেকটা জলের কণা লেগে আছে, ঠিক আছে, এটাকে তরল অবস্থা রয়েছে। এটাকেই যখন আমরা মানে কি আরেকটাকে যুক্ত করব খুব শক্তভাবে, তখন কি হবে, এদের যে অণুগুলো থাকবে, সেই অণুগুলোর সাথে যুক্ত হবে, একটা অণুর সাথে আরেকটা অণু যুক্ত হবে, এবং মাঝখানে অনেক ফাঁকা স্থানের সৃষ্টি হবে, ঠিক আছে। এই ফাঁকা স্থানের কারণটাই হচ্ছে কি বরফের আয়তন বেশি। তাহলে আমরা বলতে পারি যে তাপের কারণে কি হচ্ছে, আয়তনের পরিবর্তন হচ্ছে।
ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে আয়তনের পরিবর্তন হবে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের কত নম্বর পয়েন্ট? 3 নম্বর পয়েন্ট। তাহলে আয়তনের পরিবর্তনটা বুঝতে পেরেছ। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন বলতে গেলে এখানে আমি লিখে দিচ্ছি রাসায়নিক পরিবর্তন। 4 নম্বর পয়েন্ট, রাসায়নিক পরিবর্তন। তুমি মার্কিউরিক অক্সাইড নাও, এসজি মার্কিউরিক অক্সাইড, এইটাতে যখন তুমি তাপ দেবে, ঠিক আছে, তাপ দেওয়া হলো, তাপ দিলে পরে এটা কি হিসাবে ভাঙবে? মার্কারি আর অক্সিজেনে ভেঙে যাবে। আবার এটাকে যখন তুমি তাপ দেবে, ঠিক আছে, এটা যখন তাপ দেবে সেটাও আবার কি তৈরি হবে? মার্কিউরি অক্সাইড তৈরি করবে, ঠিক আছে। তো এখানে দেখো যে রাসায়নিক পরিবর্তন হচ্ছে, এটা ভাঙছে, অক্সিজেন তৈরি হচ্ছে, আবার এটা কি হচ্ছে? যুক্ত হতে গেলে পরে আমাকে কি করতে হচ্ছে? তাপ দিতে হচ্ছে, ঠিক আছে। তো এই যে এটা ভাঙছে করছে, তো এটার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে কি তাপ। তাহলে তাপ যদি না দিতাম তাহলে এটা কিন্তু আমাদের তৈরি হতো না, তাই তো। তাহলে এখানে কি হচ্ছে? রাসায়নিক পরিবর্তন হচ্ছে। তাহলে রাসায়নিক পরিবর্তনের উপর তাপের প্রভাবটা রয়েছে। তাহলে তাপ প্রয়োগ করলে কি হচ্ছে? কোনো একটা বস্তু রাসায়নিক পরিবর্তন হচ্ছে। আবার একটা জিনিস আমরা যেটা পাই সেটা হচ্ছে কি চুম্বক ধর্মের পরিবর্তন। আমাদের যে শেষ পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে যে চুম্বক ধর্মের পরিবর্তন। 5 নম্বর, চুম্বক ধর্মের পরিবর্তন। চুম্বক ধর্মের পরিবর্তন বলতে গেলে চুম্বকের, দেখো, কোনো একটা চুম্বকের ধর্ম ততক্ষণ পর্যন্ত বজায় থাকবে, একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত বজায় থাকবে। সেই টেম্পারেচারে বেশি হলে পরে সেই চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। মানে কি, আমরা কি জানি যে চুম্বকের ক্ষেত্রে আমরা কি পাই? সেটা কি করে? আমাদের দিক নির্দেশক হিসাবে কাজ করে, তাই তো। অর্থাৎ চুম্বকের যে ধর্মটা সেটা দিক নির্দেশক হিসাবে কাজ করে। তাহলে এই যে দিক নির্দেশক হিসাবে কাজ করছে, তো ওই ধর্মটা তাপ যদি আমি প্রচুর পরিমাণে প্রয়োগ করি, সেই তাপের কারণে কী হবে? চুম্বকের চুম্বক ধর্ম নষ্ট হয়ে যাবে। তো যে উষ্ণতায়, ঠিক আছে, যে উষ্ণতাতে, অর্থাৎ এখানে আমরা একটা টার্ম পাই সেটা হচ্ছে যে 20 বিন্দু। 20 বিন্দু বলতে গেলে কি বোঝায়? 20 বিন্দু হচ্ছে কি সেই উষ্ণতায়, যে উষ্ণতায় কী হবে? চুম্বকের চুম্বক ধর্ম নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এখানে 20 বিন্দুটা হচ্ছে যে এমন একটা পয়েন্ট পাবো যে পয়েন্টে কী হবে, মানে কি, যে টেম্পারেচারে চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয়ে যাবে সেই উষ্ণতা। মানে কি, তুমি এখানে একটা টেম্পারেচার ধরে নাও, তুমি কিছু একটা নিয়েছো, সাপোজ তুমি এক্স টেম্পারেচার নিয়েছো, ঠিক আছে, এক্স কেলভিন টেম্পারেচার নিয়েছো। তাহলে এই এক্স কেলভিন টেম্পারেচারে চুম্বকের চুম্বক ধর্ম নষ্ট হয়ে গেল। তাহলে এই যে এক্স কেলভিন টেম্পারেচার, এই যে তাপমাত্রাটা, এটাই হচ্ছে কি আমাদের 20 বিন্দু। তাহলে যে উষ্ণতায় চুম্বকের চুম্বক ধর্ম নষ্ট হয়ে যায়, যে উষ্ণতায় চুম্বকের চুম্বক ধর্ম নষ্ট হয়ে যায়, ঠিক আছে, নষ্ট হয়, সেই উষ্ণতাকে 20 বিন্দু বলে। তাহলে দেখো, উষ্ণতা প্রয়োগ করলে পরে কী হবে? 20 বিন্দু সৃষ্টি হবে, অর্থাৎ সেটা চুম্বকের চুম্বক ধর্ম নষ্ট হয়ে যাবে। তাহলে উষ্ণতা আমাকে ঠিকভাবে রাখতে হবে। তাহলে চুম্বকের যদি আমি প্রপারলি সেটা কাজ মানে কি ঠিকঠাকভাবে কাজ করতে চাই, বা চুম্বক দিয়ে যদি আমরা ঠিকঠাকভাবে কাজ করতে চাই, তাহলে সেটার জন্য আমাকে কী করতে হবে? একটা অপটিমাম টেম্পারেচারের প্রয়োজন। যদি আমি প্রচুর পরিমাণে টেম্পারেচারের মধ্যে রাখি তাহলে কী হবে? চুম্বকের চুম্বক ধর্মটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি আমাদের তাপের প্রভাব। অর্থাৎ তাপ মানে কি কোন কোন বিষয়কে এফেক্ট করতে পারে বা কোন কোন বিষয়ের উপর প্রভাব পড়তে পারে সেইগুলো, ঠিক আছে। তো এটা গেল। এরপরে এখানে আমাদের যে আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে যে আপেক্ষিক তাপ কাকে বলা হয়, ঠিক আছে। আপেক্ষিক তাপটা যদি আমরা বলি তাহলে আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ হচ্ছে যে কোনো একটা পদার্থের, ধরে নাও একক ভরে কোনো একটা পদার্থ নিয়েছো, এটা হচ্ছে কি, এর ভর হচ্ছে কি এম হচ্ছে কি আমাদের 1, ঠিক আছে, একক ভরের পদার্থ বা 1 কেজি। 1 কেজি ভরের তুমি কোনো একটা পদার্থ নিয়েছো বা 1 গ্রাম ভরের কোনো একটা পদার্থ নিয়েছো।
এর উষ্ণতা তুমি 1 ডিগ্রি বাড়াতে চাইছো, ঠিক আছে, যে উষ্ণতা রয়েছে এর উষ্ণতা তুমি 1 ডিগ্রি বাড়াতে চাইছো। তো 1 ডিগ্রি বাড়াতে গেলে পরে যে উষ্ণতার প্রয়োজন হবে সেটাকে আমরা কী বলবো, আপেক্ষিক তাপ বলবো, ঠিক আছে। তাহলে কোনো একটা পদার্থ নিয়েছি, সেই পদার্থের উষ্ণতা অর্থাৎ কোনো একটা পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে প্রয়োজনীয় তাপ লাগে তাকে কি বলবো, আপেক্ষিক তাপ বলবো। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। আপেক্ষিক তাপ কাকে বলে, তাপের প্রভাব ঠিক আছে, তাপের প্রভাবগুলো লিখো, তাহলে এগুলো হচ্ছে কি পরীক্ষাতে আসবে, এগুলো অনেকবার এসছে, তাপের প্রভাবগুলো লিখো, ঠিক আছে। অনেকগুলো লিখে কি আমরা পয়েন্ট দিয়ে দিয়েছি অনেকগুলো, তার মধ্যে 5টা পয়েন্ট দিয়েছি, সেই 5টা পয়েন্টের মধ্যে যে কোনো 4টি পয়েন্ট লিখলে যথেষ্ট। আপেক্ষিক তাপ কাকে বলে এটা বহুবার পরীক্ষাতে এসছে, ঠিক আছে, এটা আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। এরপরে আমরা দেখব যে ক্যালোরিমিতি কী, ঠিক আছে, অর্থাৎ ক্যালোরিমিতির যে নীতিটা সেটা আমরা দেখব। তো স্ক্রিনশট নিয়ে নাও যারা নিতে চাও, সঙ্গে সঙ্গে তোমরা খাতা কলম নিয়ে বসবে, তাহলে কী হবে, একসঙ্গে তোমাদের নোটস করা হয়ে যাবে এবং যেগুলো বলছি সেগুলো তোমাদের একসাথে তৈরি করা হয়ে যাবে, ঠিক আছে। তো ক্যালোরিমিতি এরপর দেখবো আমরা। ক্যালোরিমিতি কি কিছুই নয়, কোনো একটা পদার্থ যদি আমি রাখি, সেই পদার্থটা অন্য কোনো একটা পদার্থ, ধরো না দুটো পাশাপাশি পদার্থ রেখেছি, ঠিক আছে, বা দুটো বস্তু রেখেছি, দুটো বস্তু কী হচ্ছে, টেম্পারেচার আলাদা, তাহলে আলাদা আলাদা হলে পরে কী হবে, একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে তাপ যাবে, ঠিক আছে। তো আপেক্ষিক তাপকে আমরা সাধারণত কী দিয়ে প্রকাশ করি, এস দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এটা বলতে মনে রাখবে যে আপেক্ষিক তাপকে আমরা কী দিয়ে প্রকাশ করি, এস দিয়ে প্রকাশ করি, স্পেসিফিক হিট, ঠিক আছে, যেটাকে ইংরেজিতে বলা হয় স্পেসিফিক হিট। তো আমরা ক্যালোরিমিতির নীতিটা যদি আমরা দেখি, ক্যালোরিমিতির নীতি, তিনি কি বললেন, একটা পদার্থ রেখেছে, ধরে নাও এ একটা বস্তু রয়েছে, আরেকটা বস্তু বি আরেকটা বস্তু, ঠিক আছে। এখানে আমি আলাদা আলাদাভাবে রেখে নিচ্ছি এ আর বি, এটা এ এটা বি, প্রত্যেকের পর এটা ধরে নেয় M1, এটা ধরে নেয় M2, এর উষ্ণতা T1, এর উষ্ণতা T2, এদেরকে আমরা কি করলাম, পাশাপাশি রাখলাম, ধরে নিলাম যে T1 বেশি T2 তুলনায়, মানে কি এ বেশি উষ্ণতর বস্তু, ঠিক আছে, বি কম, তাহলে এটা হচ্ছে কি T1, এটা হচ্ছে T2, এটা হচ্ছে কি M1, এটা হচ্ছে কি M2, আর এ যে বস্তুটা রয়েছে তার যে মানে কি আপেক্ষিক তাপ সেটাকে আমি ধরে S1, আর এটা হচ্ছে কি S2, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। এবার দেখো যে এখানে কি হচ্ছে, উষ্ণতার পরিবর্তন হচ্ছে, তাহলে উষ্ণতা যদি পরিবর্তন হয় তাহলে কি হবে, কোনো একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে তাপ যাবে। তো এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাতে কি হচ্ছে, এইখানে একটা কি হচ্ছে, এমন একটা সিচুয়েশন পাচ্ছি যেখানে আমাদের ধরে নিলাম যে টিটা কি, টিটা হচ্ছে কি স্থির উষ্ণতা, অর্থাৎ এখানে কি হবে, এমন উষ্ণতা পাবো যে এই জায়গাতে কী হবে, দুটোর উষ্ণতা কী হবে, সেম হবে, ঠিক আছে। অর্থাৎ এই উষ্ণতাতে দুটো কী হবে, যখন ধরে নাও এখানে আমরা কী নিয়েছি, T1 বেশি রয়েছে, অর্থাৎ T1 বেশি উষ্ণ T2 তুলনায়, তাহলে এখান থেকে তাপ কোথায় যাবে, বিতে যাবে, তাই তো। তাহলে এটা তাপ যখন একেবারে সম্পূর্ণভাবে চলে যাবে না, চলে যাবে না, যখন T1 সমান T2 হবে তখন কিন্তু তাপের আদান প্রদান বন্ধ হয়ে যাবে, তখন কি হবে, একটা স্থির উষ্ণতা পাবো, সেই উষ্ণতাটা কি হচ্ছে, আমরা T ধরে নিলাম, ঠিক আছে। তো প্রথমে আমাদের কি হচ্ছে, দেখো যে আমাদের এখানে এ কতটা পরিমাণে তাপ দেবে যদি আমরা দেখি, তাহলে এ কতটা পরিমাণে তাপ দিতে পারে, এই উষ্ণতাটা হচ্ছে স্থির উষ্ণতা, মানে কি এই জায়গাতে সাম্যতা চলে এসছে, তাপের আদান প্রদান হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি যে টি এটা কি হচ্ছে, বেশি উষ্ণতা, তাহলে T1 মাইনাস টি, এই উষ্ণতাটা অর্থাৎ T1 যে উষ্ণতাটা রয়েছে, ধরে নাও এখানে আমাদের স্থির উষ্ণতা 5, আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি,
5 কেলভিন, ঠিক আছে, 5 কেলভিন উষ্ণতা রয়েছে। আমার এখানেকার উষ্ণতা রয়েছে কত, 10 কেলভিন রয়েছে, এখানকার উষ্ণতা রয়েছে কত আমাদের 7 কেলভিন, ঠিক আছে। তাহলে কোথা থেকে কোথায় যাবে, 10 থেকে 7-এ যাবে, তাই তো। তাহলে এটা কখন সাম্য অবস্থাটা আসবে, যখন এটা 5 হয়ে যাবে, মানে কি 10টা 5 হয়ে যাবে, তখন এটা সাম্য হয়ে যাবে, তাই তো। তাহলে এইভাবেই আমরা বলতে পারি যে এই যে উষ্ণতাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি স্থির উষ্ণতা। তাহলে এইখানে দেখো যে বেশি হচ্ছে, তাহলে এই উষ্ণতাটা অর্থাৎ কতটা পরিমাণে উষ্ণতা দেবে, স্থির উষ্ণতা থেকে আমি যে উষ্ণতাটা বেশি আছে সেটাকে যদি বিয়োগ করে দিই, তাহলে এটাই হচ্ছে কি আমাদের তাপ দেবে, অর্থাৎ এ বস্তুটা তাপ বর্জন করবে, এ বস্তু বর্জিত তাপ, তাই তো। এরপরে বিটাকে যদি আমি দেখি, তাহলে বি কী করছে দেখো, বি কতটা পরিমাণে গ্রহণ করবে, স্থির উষ্ণতা থেকে যতটা কম আছে উষ্ণতা সেটাই গ্রহণ করবে সে, তাই তো। তাহলে এটা হচ্ছে কি বি বস্তুর গৃহীত তাপ, তাই তো, গৃহীত তাপের পরিমাণ, গৃহীত তাপ মানে কি, তাহলে কতটা পরিমাণে তাপ গ্রহণ করবে, তাহলে কতটা পরিমাণে তাপ সেই করছে, উষ্ণতা কী হচ্ছে, উষ্ণতা এখানে পরিবর্তন হচ্ছে, তাই তো। তাহলে এখানে যদি আমরা প্রত্যেকটা টার্মকে দেখি, তাহলে আমরা এর যদি আমরা গৃহীত তাপ বলি, মানে কি এ বর্জিত তাপ, তাহলে এ বস্তুর মোট যে বর্জিত তাপ পাবো, ঠিক আছে, বর্জিত তাপের মানটা কত হবে, বর্জিত তাপ সেটা হবে এর ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু কতটা পরিমাণে উষ্ণতার পরিবর্তন হলো, ঠিক আছে, উষ্ণতার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এখানে আমরা বর্জিত তাপ বলতে পারি বা উষ্ণতা বলতে পারি, ঠিক আছে, উষ্ণতা, উষ্ণতা, তাপ না বলে উষ্ণতা বলো, তাহলে আরও সুবিধা, মানে কি আরও টার্মটা ভালো হবে, ঠিক আছে, প্রপারলি আমরা বলতে পারবো। তাহলে বর্জিত তাপ যখন আমরা বলবো তখন সবগুলোই গুণ হবে। তাহলে এই বস্তুর বর্জিত তাপের পরিমাণ কত হবে, m1 s1 t1 - t, এটা হবে এর জন্য। তাহলে বি কতটা পরিমাণে গ্রহণ করবে, বি বস্তুর গৃহীত তাপ, গৃহীত তাপের পরিমাণ কত হবে, এখানে m2 s2 t2 - t, তাহলে এটাই হচ্ছে কি আমাদের গৃহীত তাপ আর বর্জিত তাপের পরিমাণ। তো আমাদের যে ক্যালোরিমিতি, সেই ক্যালোরিমিতির মূল নীতিটা বলছে যে এখানে যে গৃহীত তাপ এবং বর্জিত তাপ এটা কী হবে, পরস্পরের সমান হবে, ঠিক আছে। অর্থাৎ বলতে চাইছে কি m1 s1 t1 - t সমান হবে কি s2 t2 - t, এটাই হচ্ছে কি আমাদের ক্যালোরিমিতির নীতি। অর্থাৎ গৃহীত তাপ, এখানে যদি আমরা বলি গৃহীত তাপ সমান বর্জিত তাপ, ঠিক আছে। তো ক্যালোরিমিতির মূলনীতিটা কী এবং ক্যালোরিমিতির মূলনীতির গাণিতিক রূপটা লেখো, পরীক্ষাটা জিজ্ঞেস করতে পারে। তো তোমরা ভালো করে গাণিতিক রূপটা কীভাবে করলাম, আমরা এ আর বি দুটো বস্তু নিয়েছি, আলাদা আলাদা উষ্ণতার বস্তু। এ বস্তুর ভর আমি কী নিয়েছি, এমন নিয়েছি, আপেক্ষিক উষ্ণতা কত s1, উষ্ণতা কি t1, আর এর ক্ষেত্রে কি হচ্ছে s2 আপেক্ষিক উষ্ণতা বা আপেক্ষিক তাপ s2 m2 আর t2। আমি ধরে নিয়েছি কি এ বস্তু বেশি উষ্ণ, তাহলে এ থেকে তাপ কোথায় যাবে, বিতে যাবে, মাঝখানে যে উষ্ণতাটা পাবো সেটা হচ্ছে স্থির উষ্ণতা। তাহলে এখানে আমার উষ্ণতার পরিবর্তন কত হচ্ছে t1 - t, এই ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন হচ্ছে কত t2, মানে কি এখানে t2 মাইনাস হয়ে যাচ্ছে t - t2। তাহলে বর্জিত তাপের পরিমাণটা কী হচ্ছে m1 s1 t1 - t, গৃহীত তাপের পরিমাণটা কত হচ্ছে m2 s2 t2 - t। তাহলে এই যে গৃহীত তাপ সমান হচ্ছে কি বর্জিত তাপ, এটাই হচ্ছে আমাদের ক্যালোরিমিতির নীতি। তো আজকে এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবা, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।